তো এরপর বলতেছিল যে তোমার ওই প্রম্পটের পার্টটা যে হ্যাঁ, প্রম্পটের কিভাবে পার্টটা আমি কিভাবে লিখি, প্রথম হচ্ছে 5 to 6 10 লাইন দিয়ে জানতে চাই পুরো টপিকটা সম্পর্কে। তো এরপরে যখন কিছু অচেনা ওয়ার্ড বা কোনো আনটপিক কোনো এমন জায়গাটা যেটা আমাকে একটু মানে মনে হচ্ছে আমার এই জায়গাটা আরো অনেক জানা দরকার, ওই টপিকটার প্রম্পট আমি তুলে ধরে বলি যে প্লিজ এক্সপ্লেন দ্য হোল থিং উইথ দ্য পেজ, ভালো জাস্টিফিকেশন হয় সেটা সম্পর্কে বলতে। তখন সে একটা আরেকটা আনসার দেয়। তখন এভাবে যদি যতক্ষণ পর্যন্ত আমার ডাউটটা ক্লিয়ার হয় না, হুম, ততক্ষণ পর্যন্ত আমি তাকে এই প্রম্পট গুলো দিয়ে যাই আচ্ছা, আরকি। ওকে। এখন এখন ধরো তুমি তো ধরো তোমার কোর্সে যে কোনো একটা টপিক শেখার জন্য তো আমরা জেনারেটিভ এআইটা ইউজ করে থাকি ইন জেনারেল। তো তোমারও কি কখনো এরকম কোনো সিচুয়েশন আসছে? হ্যাঁ, আমার এরকম সিচুয়েশন আসছে। অনেক সময় দেখা যাচ্ছে আমি স্যারের ক্লাস লেকচার মিস করছি। তো জেনে হুম, নিচ্ছি যে কোন টপিকটা আজকে পড়ানো হয়েছে। তখন সেই টপিকটা সম্পর্কে তাকে বললাম যে একদম তাহলে সে বিগিনিং থেকে ইন্টারমিডিয়েট বা এক্সপার্ট লেভেল পর্যন্ত একদম সম্পূর্ণ জ্ঞান দিতে পারে। তো সে কি করে ওভাবে দেয়। তো দেওয়ার পর দেখা যায় যে অনেক সময় অনেক কিছু জানা থাকে না। তো এই সময় আমরা কি করি, আমরা আবার তাকে বলি যে আমাকে যদি বেস্ট সলিউশন দেওয়া যায়, তখন সে হুম, ম্যাথমেটিক্যাল কিছু টার্ম দেয়। এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো থেকে তখন বোঝার চেষ্টা করি আরকি। হ্যাঁ, এই তো জিনিসটা হয়েছে যে ক্লাস মিস করার কারণে হুম, এর হেল্প নিয়ে জিনিসটা টপিকটা শেষ করি। হ্যাঁ, এটা অনেকবার হুম, হইছে। হুম। আমাকে একটু মানে একটু এক্সাম্পল দিতে পারবা যে তুমি কোন ধরনের টপিকটা তোমার ক্লাসের তুমি এটা শেখার জন্য আসছিলা জেনারেটিভ এআই এর কাছে, ধরো রিসেন্ট টাইমে যদি চিন্তা করি। আচ্ছা, রিসেন্টলি আমাদের একটা কোর্স ছিল হচ্ছে কম্পিউটার সিকিউরিটি, সেখানে একটা ভাস্ট পার্ট ছিল হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তো হুম, ক্রিপ্টোগ্রাফির যে ম্যাথমেটিক্যাল পার্ট গুলো ছিল এনক্রিপশন, ডিসক্রিপশনের, আমি এগুলো অসুস্থতার কারণে ক্লাস মিস করি। তো আমি হুম, এরপরে হচ্ছে ChatGPT এর কাছে আসি। বলি যে আমাকে ক্রিপ্টোগ্রাফির একদম শুরু থেকে জা জানানোর জন্য। তখন সে কি করে আমাকে জানানো শুরু করে। তখন অনেকগুলো যখন লেখালেখি হয়ে যায় তখন এতগুলো পড়ার ধৈর্য থাকে না। এরপরে করছি কি, ক্লাসের যে স্লাইড গুলো ছিল স্লাইড গুলো তাকে দিছি। এই স্লাইড হুম, গুলো এনালাইসিস করে আমাকে সুন্দর করে প্রত্যেকটা টপিকের জন্য নোট করে দিছে। তখন আমি সেখান থেকে ডাউট গুলো ক্লিয়ার করে এটা বুঝে হুম, নিছি। ওকে, ওকে। তো এখন যদি ধরো আমি তোমাকে মাত্র যে টাস্কটা করতে দিছিলাম এটাতে যদি আবার যাই, তে ধরো এইখানে তুমি যে জেনারেটিভ এআইটার সাথে ইন্টারাকশন করে যেটা টপিক শেখার চেষ্টা করলে, দেন একটা প্রবলেম সলভিং এর পার্টে গেলা, এই হোল এক্সপিরিয়েন্সটা তোমার কেমন ছিল? হ্যাঁ, হোল এক্সপেরিয়েন্স ছিল যে ফার্স্ট এ যে কোডটা ছিল, হুম, ফার্স্ট হচ্ছে মানে এক্সপ্লেনেশন পার্ট ছিল। এক্সপ্লেনেশন পার্ট গুলো তাকে দেওয়ার পরে সে ডাউট ক্লিয়ার করতে পারছে। যেহেতু আমার বিষয়গুলো সম্পর্কে আগে থেকে ধারণা ছিল। আমি দেখছি যে সে সঠিক জিনিসপত্র দিতে পারতেছে কিনা। এটা হুম, দেখলাম। এরপর হচ্ছে তাকে কোডিং পার্টটা দেওয়ার পরে বললাম যে জিনিসটা মানে সলভ করার আগে জিনিসটা বোঝানোর জন্য। তো দেখলাম হুম, সে ভালো মতো বোঝাতে পারছে। তো এরপরে তাকে কিছু চেঞ্জেস দিলাম, সে চেঞ্জেস গুলো করতে পারছে। হ্যাঁ, হুম, ওভারঅল সে কনসেপচুয়াল এবং কোডিং জার্নিটা খুব ভালোভাবে সলভ করছে। আমার জার্নিটা খুব ভালো ছিল। আচ্ছা। তো এখন ধরো তুমি বললা যে হচ্ছে ওকে তুমি ফার্স্টে ওই প্রবলেমটা বুঝাইতে বলছো তোমাকে, যে আচ্ছা প্রবলেমটা অ্যাকচুয়ালি কি চাইছে আমাকে বুঝাই দাও। তো এখন বুঝার পর তো তুমি হচ্ছে সলভটা ওকেই আবার করতে বলো, তুমি এটা নিজে কেন করলা না? আচ্ছা, এখন হচ্ছে যে এআই এর এই যুগে এসে আমাদের ধরো কিছু ধরেন কিছু আছে। মানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের লিখতে অনেক সময় ব্যয় হতো। তো আমরা হুম, তো যে জিনিসগুলো আমাদেরকে এআই রেডিমেড দিয়ে দিচ্ছে, তাহলে হুম, আমরা কেন ওই জিনিসগুলো লিখে সময় নষ্ট করব? আমরা ওই জিনিসটা তার থেকে আগে সলভ নিয়ে নিছি। আমি দেখছি সেই সলভটা কোথাও ভুল করছি কিনা। কারণ আমি তো হুম, সেটা নিয়ে রান করে দেখছি আমার প্ল্যাটফর্মে। তো রান করে হুম, দেখছি যে কোনো ভুল নাই। তাহলে আমার সময়টাও বাঁচছে, একই সাথে আমার কাজটা অনেক ইফেক্টিভ হইছে। আচ্ছা, তাহলে যে তুমি কি এটা বলতেছো যে তুমি কোনো মানে প্রবলেম সলভিং এর পার্টে, যদি আমি স্পেসিফিকলি কোডিং চিন্তা করি, তাহলে হচ্ছে তুমি জেনারেটিভ এআই কে দিয়ে ফার্স্টে সলভ করো এই কারণে যেন তোমার সময়টা বাঁচে। হ্যাঁ, সময়টা বাঁচে। যাতে আমি অনেকগুলো কমপ্লেক্স প্রবলেম চিন্তা করতে পারি পরবর্তীতে। এই ক্ষেত্রে আমি জেনারেল জিনিসপত্রগুলো এড়িয়ে আচ্ছা, এখন ধরো তুমি এটা তো ধরো তোমার আগে প্রায়র নলেজ ছিল এটা নিয়ে, যদি এমন সিচুয়েশন হইতো যে তোমার এটা নিয়ে অতটা তোমার আইডিয়া নাই, তখন কি তুমি তখন এটাই করতা? না, তখন আমি এটা করতাম না। তখন আগে তাকে বলতাম যে আমার কিভাবে বেসিক থেকে শিখতে হবে। তখন আমি হুম, বেসিক গুলো তার থেকে নিয়ে আমি আমার প্ল্যাটফর্মে রান করে দেখতাম। হুম, তখন প্রত্যেকটা জিনিস আমি ক্লিয়ার করতাম। ক্লিয়ার করার পরে হচ্ছে যে তাহলে আমার এই জিনিসটা সম্পর্কে ধারণা হয়ে যেত। তখন যদি হুম, তার থেকে আমি রেডিমেড জিনিসপত্রগুলো নিতাম, তখন আমি হুম, জিনিসপত্রগুলো ধরতে পারতাম। তো আমার অ্যাপ্রোচটা এমনই হয় আরকি সাধারণত। আচ্ছা।
আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে তুমি প্রম্পট লিখার সময় ওকে বলতেছিলে যে 3 লাইনে আমাকে জিনিসটা বুঝায় দাও। তো এই যে 3 লাইনে যে তোমাকে পরবর্তীতে অ্যান্সারটা দেয়, ওটা কি এফেক্টিভ হয় তোমার জন্য? হ্যাঁ, সেটা আমি তাকে তখনই বলি যখন আমার ওই বিষয় সম্পর্কে ধারণা থাকে। এখন ধারণা কম থাকলে তখন হচ্ছে আমার পুরো জিনিসটা পড়া লাগে। এখন সেই ৩ লাইনের মধ্যে করলাম যেহেতু আমি বিষয় সম্পর্কে আগে থেকে ধারণা রাখি। তো হুম। তখনই আমি তাকে ৩ থেকে ১০ লাইনের ৩ থেকে ৪ লাইন বা ৫ থেকে ১০ লাইনের বাউন্ডারিটা দিয়ে দিই। তখন যখন আমি এই বিষয় সম্পর্কে ক্লিয়ার থাকি। সাধারণত যদি ক্লিয়ার না থাকে একদমই তখন আমি এই জিনিসটা দিই না। আচ্ছা, মানে তুমি জাস্ট এটা আইডিয়া যখন থাকে তখনই তুমি ওর কাছে ওভারভিউটা চাও, আর যদি আইডিয়া না থাকে তখন তুমি একদম ডিটেল অ্যান্সারই দেখতে থাকো। জি, জি, জি। আচ্ছা, এখন ধরো যদি আমরা জেনারেটিভ এআই নিয়ে একটু একদম চিন্তা করি, যে এই জেনারেটিভ এআই গুলো যা তুমি ইউজ করে থাকো, এগুলোর কোন ফিচার গুলো বা অ্যাসপেক্ট গুলো তোমার ভালো লাগে? যেমন একটা অ্যাসপেক্ট হচ্ছে সে ছবি, পিডিএফ তারপর হচ্ছে এমএস ওয়ার্ড যেকোনো ধরনের ফাইল সে নিয়ে রিড করে পড়ে ওভারভিউ করতে পারে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দ্বিতীয়ত হচ্ছে সে হিস্ট্রিটার রেকর্ড রাখে। মানে 7 ডেজ হিস্টরি রেকর্ড রাখে। সেটা একটা অনেক ইফেক্টিভ জিনিস। আমার পরবর্তীতে কোনো জিনিস জানা লাগলে ওখানে হুম। ক্লিক করলেই জাস্ট হয়ে যায়। তো আরেকটা হচ্ছে যে ফিচারটার যে কথা না বললেই নয় সেটা হচ্ছে যে তাকে কোনো কিছু এক্সপ্লেইন করতে বললে সে যে জিনিসটাকে মনে রাখে। মনে রাখার পরে পরবর্তীতে ওই জিনিসটা নিয়ে তাকে জিজ্ঞেস করা হয় তাহলে সে আগের বারের থেকে খুব ভালো আনসার দেয়। তার মানে সে ট্রেন হয়। এই ট্রেনের বিষয়টা আমার খুব ভালো লাগে। আচ্ছা, তার মানে ও হচ্ছে তোমার নিজস্ব যেই কারেন্ট টাইমে তুমি যে চ্যাটটা করতেছো, ওটা ও মেমোরিতেও সেভ করে রাখে এবং ওই অনুযায়ী তোমার সাথে আরো পার্সোনালাইজড হওয়ার চেষ্টা করতেছে। এই জিনিসটা তোমার হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। ওকে, হ্যাঁ, ইট ওয়াজ এ গুড ওয়ান। ওকে, তো এখন ধরো তুমি ভালো দিকটা বললা, তো এখন হ্যাঁ। যদি এর খারাপ দিকে তো আছে, যেমন তুমি একটু আগে একবার বলছিলে যে অনেক বড় বড় অ্যান্সার দেয়। তো হুম। এইগুলো ছাড়া আরো কি কোনো ধরনের প্রবলেম বা তোমার কোনো প্রবলেম, মানে খারাপ দিক তোমার কাছে মনে হয় চ্যাট জিপিটির বা কোনো জেনারেটিভ এআই এর? খারাপ দিক বলতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সে অনেকগুলো আনসার মাঝে, মাঝে ভুল দেয়। সবসময় যে ভুল দেয় সেটা বলব না। মাঝে, মাঝে ভুল দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করতেছি সেই বিষয় সম্পর্কে আমাদের কনসার্ন থাকাটা উচিত। কারণ হুম। সবসময় ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়াটা ঠিক না। নিজের নলেজেরও একটা বিষয় আছে। নলেজ অন্য কিছু ঘেঁটে নিজের নলেজ বের করাটা মতো একটা জিনিস আছে। হুম। ফুললি ডিপেন্ড হয়ে না যায় এটা একটা জিনিস খারাপ দিক। আর হুম। দ্বিতীয়ত হচ্ছে সে মাঝে, মাঝে ভুল আনসার দেয়। কারণ ভুল আনসার গুলো জাস্টিফিকেশন করার সুযোগ কম থাকে। এটা একটা ওকে। খারাপ এই ২ টি খারাপ দিক আমি পাইছি। আচ্ছা, এখন যদি আমি শুধুমাত্র পড়াশোনা নিয়ে চিন্তা করি, যে আমি ধরো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, তুমি কোনো একটা টপিক যেমন তোমার কোর্সের ওই ক্রিপ্টোগ্রাফি তুমি এটা শিখতে গেছো ওর কাছে, জেনারেটিভ এআই এর হুম, কাছে। তো এই জিনিসটা শেখার সময় তো তুমি অবশ্যই অনেক ধরনের প্রবলেম ফেস করছো ওর সাথে। তো হুম। তুমি যে প্রবলেমগুলা বললা, এইগুলা ছাড়াও কি আর কোনো প্রবলেম তুমি ফেস করছো, ধরো শুধুমাত্র শিখতে গিয়ে? হ্যাঁ, শুধুমাত্র শিখতে গিয়ে প্রবলেম ফেস করছে হচ্ছে ১ম এ সে আমাকে ক্রিপ্টোগ্রাফির ইতিহাস সম্পর্কে বলা আরম্ভ করছে এবং ইতিহাস কে বানাইছে ক্রিপ্টোগ্রাফি এগুলো আসলে পরীক্ষার আগে যখন তুমি জানতে যাবা বা কোন একটা টপিক তুমি এক্সামের জন্য জানতে যাবা তখন এই জিনিসগুলো আমি মনে করি না অতটা গুরুত্বপূর্ণ। তো হুম। অনেক সময় এত এক্সপ্লেনেশন দিয়ে ফেলে যে জিনিসটা একজন ইউজারের কাছে হয়তো মানে ভালো মানে এফেক্টিভ নাও হতে পারে। এই জিনিসটা আমার একটু কষ্ট হইছে। তো আমি আচ্ছা। প্রম্পট এর সাথে ইউস টু বলে তাকে ওভাবে প্রম্পট করে তাকে আমি ইউজ করতে পারছি। কিন্তু হুম। যখন কেউ নতুন ইউজ করতে যাবে তখন তো সে ঝামেলায় পড়বে। হুম। তার মানে এখানে তোমার প্রম্পটের ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট ওই ডিফিকাল্টি হ্যাঁ, গুলা মিটিগেট করার জন্য। ইয়েস, ইয়েস। আচ্ছা, তো এখন প্রম্পটের কথা যেহেতু আসছে, আমি একটু প্রম্পট নিয়ে কথা বলি। যে ধরো তুমি তো অনেক দিন ধরে জেনারেটিভ এআই ইউজ করতেছো, কিন্তু এমন সিচুয়েশন হয়তো প্রথম দিকে ফেস করছো বা হঠাৎ হঠাৎ অনেক সময় হয়ে যায় যে আমি জেনারেটিভ এআই কাছ থেকে কোনো একটা জিনিস জানার চেষ্টা করতেছি বা বোঝার চেষ্টা করতেছি, বাট কিভাবে যে প্রম্পটটা লিখবো, যে এটা লিখলে ও আমাকে আমার ডিজায়ার্ড অ্যান্সারটা দিতে পারবে, এটা আমি বুঝতেছি না, ওই লেখাটা আমি বুঝতেছি না, অথবা আমি ওকে লিখতেছি কিন্তু ও কোনোভাবেই বুঝতেছে না। এরকম সিচুয়েশন কি তোমার কখনো হয়েছে? না, এই ধরনের সিচুয়েশনে পড়ছি বলতে ৩-৪ বার তাকে প্রম্পট দেওয়ার পরে সে জিনিসটা হুম। ধরতে পারে। আচ্ছা। তার একটা সমস্যা সে হচ্ছে গ্রাফ ড্র করতে পারে না খুব ভালোভাবে। ওই হুম। গ্রাফ ড্র করার ঝামেলাটা সে এখনো সলভ করতে পারে না। ওই একটা সমস্যা তার। আচ্ছা, তো ধরো তুমি যে বললে যে ৩-৪ বার প্রম্পট দিলেও ও বুঝতেছে না, তো ওই তিন হুম। চারবার প্রম্পটের পার্ট গুলো তোমার কেমন থাকে, মানে তুমি কিভাবে ওকে বোঝানোর চেষ্টা করো? প্রথমত যখন আমার
ডাউট হয়ে যে সে এই জিনিসটা ধরতে পারে নাই, তখন আমি তাকে ওই জিনিসটা কপি করে বলি যে এই জিনিস সম্পর্কে তুমি এক্সপ্লেন করো। এরপরও দেখতেছি সে ভালোভাবে বলতে পারতো না, তখন আমি তাকে বলি যে এই জায়গাটা তুমি ফোকাস করো, ফোকাস করে আমাকে বেস্ট সলিউশনটা দাও। হুম তখন যদি দেখতেছি যে বেস্ট সলিউশন দিতে পারতেছে, তখন সে একটা হুম অ্যাপ্রোচ নেয় যে বলে যে এই কাজটা করো, এই কোডিংটা ইউজ করো, কোডিংটা ইউজ করলে তুমি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা পাবা। তো আমি হুম। এরপরে তাকে বলি যে তুমি এই পার্টটা স্কিপ করে কি আমাকে সলভ দিতে পারবা? তখন সে হুম। হয়তো একটু ঝামেলায় পড়ে যায়। এই এই আচ্ছা এই প্রম্পট করার সময় আমি এই জিনিসগুলো ফেস করি আরকি। আচ্ছা আচ্ছা। ওকে। এখন ধরো প্রম্পটে লেখার পার্টটা যদি তোমাকে আরো বলি, যে তুমি স্পেসিফিকলি ধরো একটা, তো আমরা সবাই নিজস্ব একটা প্রম্পট লেখার একটা প্যাটার্ন আছে আমাদের সবার। তো তোমার হচ্ছে এই প্যাটার্নটা কি, যে তুমি স্পেসিফিকলি অলওয়েজ এভাবেই প্রম্পটটা দাও যাতে করে তোমাকে ও খুব তাড়াতাড়ি তোমার মতো করে অ্যান্সারটা দিতে পারে? স্ট্র্যাটেজিটা হ্যাঁ, তোমার খুব কি? হ্যাঁ, খুব তাড়াতাড়ি আনসার লাগলে তাকে হচ্ছে যে আমার পুরা প্রশ্ন বা পুরা জিজ্ঞাসা থেকে যেটুকু পার্ট দরকার সেটা তুলে ধরি বলি যে আমাকে শর্টলি আনসার দেওয়ার জন্য। তো আমি শর্ট এর মধ্যে এই জিনিসটা বুঝতে পারি, এরকম প্রম্পট ইউজ করি। তখন সে হুম। ওইভাবে আনসার দেয়। তারপরে স্পেসিফিক কোনো পার্ট লাগলে ওই জিনিসটাই তাকে তুলে দেওয়া হয়। তখন সে দিতে পারে মোটামুটি। এটা আমার আচ্ছা, তার মানে তুমি মেনশন করে দাও যে আমাকে ছোট করে লিখে দিবা, যেটাই দাও না কেন। হ্যাঁ, তাহলে আমি ইন শর্ট টাইম, ইন শর্ট ডেসক্রিপশন আমি জিনিসটা করতে পারি। ওকে, তো তার মানে তোমার কাছে সব ক্ষেত্রে টাইমটা অনেক বড় ম্যাটার। হ্যাঁ, টাইমটা অনেক ম্যাটার করে। আচ্ছা, এখন প্রম্পট থেকে ধরো আমি যদি জেনারেটিভ এআই এর অ্যান্সার গুলো একটু চিন্তা করি, যে তুমি যে প্রম্পট গুলো দিতেছো, এখন আইদার ও তোমার মতো করে একদম তোমার ডিজায়ার্ড অ্যান্সারটা দিতে পারছে অথবা দিতে পারে নাই। তো এখন এই দিতে পারা বা না পারার জিনিসটা তো তুমি একটা ক্রাইটেরিয়ার উপর বেস করে তুমি এটা জাজ করতেছো। তো এই জাজমেন্টটা তোমার কোন কোন বেসিসে থাকে? যখন দেখি যে সে একটা জিনিসের আনসার দিতে গিয়ে অনেক তালগোল পাকায় গেছে, যেমন কোডিং পারো দিচ্ছে, এক্সপ্লেনেশন দিচ্ছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করতেছে, তখন তাকে বলি যে তুমি একটা জায়গায় ফোকাস করো, তাহলে তুমি আমাকে জিনিসটা ভালোভাবে সলভ এনে দিতে পারবা। তো এভাবে হুম আমি আসলে তাকে জাজ করি। আর দেখি যে না সে খুব ব্রিফলি সুন্দরভাবে একটা অ্যাপ্রোচ ফলো করে যাচ্ছে, তখন হুম বুঝতে পারি যে না ঠিক হয়েছে। ওখান থেকে কিছু অজানা থাকলে তাকে ওগুলো মেনশন করি, এগুলো আমি হুম। আগাই। তার মানে তোমার প্রম্পটের ও যদি একটা ফ্লো মেনটেন করে অ্যান্সার দেয় তখন তুমি ওটাকে একসেপ্ট করে থাকো। হ্যাঁ, তো এখন ফ্লো এর মধ্যে তো অনেক কিছুই থাকে, তো ওই ফ্লোটা তুমি কেমনে ধরতেছো? ফার্স্ট অফ অল তো সে আমাকে বলে যে তার একটা কোডিং পার্ট লাগবে যে আমার জিনিসটা সলভ করার জন্য। আমি দেখি হুম সেই কোডিং পার্টে কি কি লিখছে। তাহলে দেখি যে কোডিং পার্টটা যদি মনে হয় রিলিভেন্ট, তারপরে পরের পার্টে যায়। পরের পার্টে সে হুম কোডিং পার্টে কি কি আলোচনা করছে সেটা নিয়ে আবার ব্রিফলি আলোচনা করে। তখন হুম তার কোডিং পার্টটা আমার কাছে ক্লিয়ার হয়। দেন হুম হচ্ছে আমি বুঝতে পারি যে না সে একটা গুড অ্যাপ্রোচে গেছে। এরপরও যদি আমার কোনো কিছু ডাউট থাকে যেটা সে ক্লিয়ার করতে হুম পারতেছে না, তখন আমি টেক্সট বুক বা আমার ইন্টারনেট আরো অনেক সোর্স আছে, ওগুলো আমি হুম হেল্প নিয়ে থাকি। হুম। আচ্ছা, এখন ধরো তুমি একটু আগে বলতেছিলে যে কোডিং এর পার্টটা, যে তুমি কোনো একটা কোডিং এর প্রবলেম পাইলে তুমি জেনারেটিভ এআই এর হেল্প নাও। আইদার তুমি ওকে পুরো কোশ্চেনটা বুঝাই দিতে বলো যে কি বলতে চাইছে এটা বুঝাও, দেন হয়তো তুমি ওকে বলো আমাকে সলভ করে দাও। এখন ধরো হুম, যে তুমি একটা কোড নিজে থেকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছো, তো হ্যাঁ। এমনও তো সিচুয়েশন আসছে যে তুমি কোড নিজে করতেছো কিন্তু ওর সাথে সাথে মানে প্যারালালি তুমি জেনারেটিভ এআই এর হেল্পও নিচ্ছ। এরকম কি কখনো হয়েছে? হ্যাঁ, এরকম অনেক সময় হয়েছে। দেখা যাচ্ছে আমি একটা কোড ইমপ্লিমেন্ট করতেছি, বাট ওখানে হুম একটা এরর হচ্ছে। এররটা আমি হুম কোনোভাবেই ধরতে পারছি না। তখন আমি তোকে হুম যখন পুরো কোডটা কপি করে দিছি, তখন সে আমাকে স্পেসিফিক এররটা ধরেও দিছে এবং সাথে সলভও করে দিছে। তো আচ্ছা সুতরাং এখন নিজে কোড করতে গেলে অবশ্যই জেনারেটিভ এআই এর হেল্প নেওয়া হয়। আচ্ছা, তো এখন ও যে তোমাকে হেল্পটা করতেছে, এখন একটা কোড লেখার সময় তো অনেকগুলা জিনিস আমাদের খেয়াল রাখতে হয়, যেমন ও সিনট্যাক্স ঠিক মতো লিখতেছে নাকি, ও ফাংশনালিটিস ঠিক মতো কল করতেছে নাকি, তারপর ও লজিক বিল্ডিং পার্টগুলো ঠিক মতো করতেছে নাকি, প্রবলেম সলভিং এর যে প্রবলেম মানে পার্টটা থাকে, যে ও যেটা চাইছে ওই ডিজায়ার্ড অ্যান্সারটাও বের করে আনতে পারছে। এখন এই জিনিসগুলা কি ও তোমাকে ঠিক মতো হেল্প করতে পারছে বা গাইড করতে পারছিল? আচ্ছা, যে জিনিসটা হয় এক্ষেত্রে সেটা হচ্ছে আমি যখন নিজে কাজ করি তখন তো আমি কোডিং এর পার্টটা করার সাথে সাথে নিজের বিষয়গুলো রান করে দেখি।
তো তখন যখন সে আমাকে নিজের মতো করে সলিউশন দেয়, তখন আমি একটা জিনিস চেক করি, সেটা হচ্ছে যে সে আমার আগের আউটপুটের সাথে মিল রেখে কাজগুলো করতে পারতেছে কিনা। এবং এই হুম জায়গায় অনেক কিছু স্পেসিফিক থাকে কোডিং এর ক্ষেত্রে, ধরো সর্টিং অ্যালগরিদম ইউজ করতে বলে বা গ্রিডি অ্যালগরিদম ইউজ করতে বলে। তখন আমি হুম ওর সলিউশনের মধ্যে গিয়ে ওই জিনিসগুলো খুঁজি যে আমার যেগুলো ডিজায়ার হুম পার্ট সেগুলো সে হুম মেইনটেইন করছে কিনা। ওই জিনিসগুলো আমি হুম দেখি। যদি দেখে মনে হয় যে রিলেভেন্ট, তখন আমি তার কোডটা ইউজ করি না। নচেৎ তার কোডটা আমি কখনো ইউজ করি না। আচ্ছা আচ্ছা, মানে এটা তো ধরো ইন জেনারেল বলতেছে, বাট আমি বলতেছি যে ধরো ও তোমাকে ঠিক অ্যান্সার দিতেছে, দেন আবার ভুল দিতেছে বা ঠিক দিতেছে, এই যে যে সিচুয়েশনটা তোমার, এখানে তো তোমার একটা ধরো একটা কোডের সেকশন দিল, এই সেকশনের মধ্যে তো ও ঠিক মতো মানে সিনট্যাক্সটা লিখতে পারছে, দেন হচ্ছে ও ঠিক মতো কনসেপ্টটা বিল্ড করতে পারছে, ও ফাংশনালিটিসটা ঠিক মতো মানে কল করতে পারছে। এই জিনিসগুলোতে আমি জানতে চাচ্ছিলাম যে এইগুলো ও ঠিক মতো করছে নাকি কখনো। হ্যাঁ, এগুলো ঠিক মতো করছে কিনা বলতে, যখন সে আমাকে পুরো কোডটা দেয়, তখন সেটাকে আমি মোটামুটি পুরোটা দেখার চেষ্টা করি সে আসলে জিনিসগুলো হুম সলভ করতে পারছে। দেন আমি হচ্ছে হুম যে জায়গায় সলভ করছে তার কিছু পার্ট তো আমি হয়তো আমার কোডিং ইমপ্লিমেন্ট করছি, তখন আমি হুম সেগুলোকে হুম রিপ্লেস করি। আমার কোডগুলোর জায়গায় তার কোডগুলো রিপ্লেস করি। দেখি সে ডিজায়ার আউটপুটটা আনতে পারছে কিনা। যদি সে সঠিক হুম লিখে থাকে, তাহলে তো হুম সে ডিজায়ার আউটপুটটা আনতে পারবে। এবং তার পার্টে আমার যদি, তার গিভেন পার্টে আমার যদি কোনো কিছু অজানা থাকে, তখন আমি তাকে কি হুম করি? বলি, "তুমি এই পার্টটা কেন ব্যবহার করছো? আমাকে একটু হুম ব্যাখ্যা করো।" তখন সে ব্যাখ্যা করে আচ্ছা দেয় মোটামুটি। তখন এই আগের নলেজ আর বর্তমান নলেজ থেকে একটা সংমিশ্রণ করে আমি বোঝার হুম চেষ্টা করি সে একটা ভালো অ্যাপ্রোচ গেছে কিনা, হুম যায়নি, সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এটা বলা যায় যে ওর যেই অ্যান্সারটা থাকুক না কেন, তুমি তোমার কোডের মধ্যে ফার্স্টে ওটা তোমার বলা যায় ভ্যারিয়েবল অনুযায়ী তুমি ওগুলাকে লিখো, দেন হচ্ছে তুমি দেখো যে আচ্ছা ওর পার্টগুলো হ্যাঁ, ঠিক মতো কাজ করতেছে নাকি। যদি হয়ে হ্যাঁ, যায় দেন ইটস ওকে, যদি না হয় দেন তুমি ওকে আবার বলতেছো জিনিসটা করতে। হ্যাঁ। আচ্ছা, তার মানে তুমি একে এট এ টাইম ওটা এক ঝলক দেখে বুঝতেছো না যে ও ঠিক করছে নাকি, এরকম কিছু? কারণ সে তো একটা মেশিনের মতো বিহেভ করে, ঠিক আছে? হুম তো মেশিনের মতো বিহেভ করলে তো তার প্রতি পুরোপুরি ডিপেন্ডেন্ট হওয়া যায় না। তার হুম কথাবার্তা গুলোতে একটু মানে জাস্টিফিকেশন এর দরকার আছে, আমি ওইটাই হুম মনে হুম করি আর। আচ্ছা, মানে হিউম্যান টাচটা তোমার জন্য দরকার। ইয়েস। আচ্ছা, এখন ধরো যদি আমরা এমনি একদম পড়াশোনার দিকে যাই, যে ধরো আমাদের ক্লাসে যে স্যাররা পড়ায় আমাদের যে কোনো টপিক, তো তারা হুম। দেখা যায় যে অনেক ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ইউজ করে থাকে, বা অনেক ধরনের উদাহরণ দিয়ে থাকে কোনো একটা স্পেসিফিক টপিক বোঝানোর জন্য। তো এখন ধরো যে ধরো তোমাকে আমি যে দুইটা টপিক দিছি, এই দুইটা টপিক ধরো তোমার কাছে একদম নতুন, তুমি তেমন কিছু জানো না, তো এটা ধরো তোমাকে যদি পড়তে দেওয়া হইতো, তো তোমার অবশ্যই দেখা যেত যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো থাকলে ভালো হতো। তো কোন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো থাকলে তোমার এই ধরনের টপিক বা অন্য কোনো সিএস টপিক গুলো তোমার বুঝতে খুব ইজি হতো? সোশ্যাল রিপ্রেজেন্টেশনের যে জিনিসটা, সেটা হচ্ছে এআই জেনারেটিভ দিয়ে একটু সলভ করাটা একটু কষ্ট। তো সেক্ষেত্রে হচ্ছে যদি আমার প্রশ্ন বা এক্সপ্লেনেশন এর পাশাপাশি যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেওয়া থাকতো, তাহলে হুম আমি বুঝতাম কোন পার্টের পর কোন পার্ট হচ্ছে, কোন পার্টের পর কোন পার্ট হচ্ছে। তখন হুম অতটুকু বুঝে ফেললে হয়তো আমার এআই জেনারেটিভ এর অতটুকু হেল্প নেওয়াটা প্রয়োজন হতো না। তো হুম সেক্ষেত্রে কোয়েশ্চেন এর ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা অবশ্যই একটা কার্যকর ভূমিকা পালন করে আমি বিশ্বাস করি। হুম। আমি হয়তো তোমাকে বুঝাতে পারি নাই। ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা বলতে ধরো আমরা যখন কোডিংটা করি, হ্যাঁ, কোডিং এর তো ম্যানুয়াল ট্রেসিং এর পার্ট থাকে, এটা একটা এক ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এখন ধরো হ্যাঁ, আমরা যখন ইউটিউবে যাই, ইউটিউবে যখন আমাদের কোনো একটা নতুন টপিক পড়ানোর চেষ্টা করে বা আমরা দেখি, দেখা যায় যে ওরা কোনো একটা স্টোরি বলতেছে আমাদের অ্যানিমেট করে, অথবা ওরা কোনো হাতে ধরে কোনো একটা ডায়াগ্রাম এঁকে এঁকে আমাদের দেখাচ্ছে ওই টপিকটা বোঝানোর জন্য। এই জিনিসগুলোকে আমি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন বলতেছি। তো এইগুলা টাইপের কোন ধরনের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন গুলো থাকলে তোমার কোনো কিছু শিখতে ইজি হয়? যেমন ফ্লো চার্ট একটা খুব ইম্পোর্টেন্ট পার্ট কোডিং হুম বোঝার ক্ষেত্রে। যদি ফ্লো চার্ট টাইপের কিছু জিনিস দেওয়া থাকে, তাহলে হচ্ছে যে ওই রিপ্রেজেন্টেশন থেকে বোঝাটা খুব ইজি। আচ্ছা আর আর্কিটেকচারাল ডায়াগ্রাম থাকে অনেক সময়, একটার পর একটা, একটার পর একটা পার্ট কি হইছে। এই জিনিসগুলো যদি থাকে, তাহলে হচ্ছে যে মানে বোঝা যায় যে এই কি হইছে, জিনিসটা বোঝা যায়। তখন এই হুম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তুমি তুমি বললে আর্কিটেকচারাল ডায়াগ্রাম, এটা এটা যদি একটু এক্সপ্লেন করতা। যেমন আমাদের এ চ অনেক রকমের ডায়াগ্রাম আছে। যেমন হচ্ছে যে এ ওই যে স্যারে পড়ছিলাম না কোডিং এর একটা ডায়াগ্রাম ছিল।
ইয়ার ডায়াগ্রাম আছে, দেন হ্যাঁ হচ্ছে ইয়ার হ্যাঁ ইয়ার ডায়াগ্রাম আছে, আরো হুম, আরো লটস অফ ডায়াগ্রাম আছে। তো এই হুম, ডায়াগ্রাম গুলো থাকলে মানে জিনিসপত্রগুলো ভিতরের পার্ট গুলো কি আছে না, এটা একটা ফ্লো মেনটেন করে বোঝা যায়। ওকে। এখন লাস্ট কোশ্চেন, যে ধরো জেনারেটিভ এআইটাকে যদি আমি একদম ওয়াইল্ড ইমাজিনেশন বা একদম ওয়াইল্ড কেস, এটা একদম পসিবল নাকি পসিবল না এটা চিন্তা করো না, তুমি তোমার দিক থেকে চিন্তা করো যে আমি একটা জিনিস শেখার জন্য শুধুমাত্র জেনারেটিভ এআই ইউজ করি, কিন্তু ওইটার মধ্যে এখনো সব কিছু আসে নাই, বা সব ফিচার বা সব ইমপ্রুভমেন্টটা এখনো নাই, যেটা আমাকে হচ্ছে ও ঠিক মতো সব পড়ায় দিতে পারবে। তো তোমার মতে এগুলা কি কি ইমপ্রুভমেন্ট আসা উচিত, বা কি কি নতুন নতুন ফিচার থাকলে হয়তো আমার শিখার ব্যাপারটা একেবারে খুব স্মুথলি চলে যেত এবং আমি শুধুমাত্র ওকে দিয়ে সব করতে পারতাম? হ্যাঁ, সে যদি ভিডিও জেনারেট করার জন্য কিছু কথা বলতো তাহলে জিনিসটা একটু স্মুথ হতো। আর দ্বিতীয় হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের পার্টটা খুব দুর্বল। তো এই পার্টটা যদি সে একটু স্ট্রং করতো তাহলে হচ্ছে যে তার অনেকগুলো লেখা কম লিখে সে হচ্ছে যে এই জিনিসটা দিয়ে বুঝাতে পারতো। তো এই দুটা জায়গা হচ্ছে সে ভালো করতে পারতো, যে সে ইউটিউব থেকে এটার বেস্ট একটা কোর্স কনটেন্ট খুঁজে আনতে পারাটা এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে তার অনেকগুলো লেখা কমিয়ে দিয়ে হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিকে আগালে জিনিসটা খুব ভালো হতো। আমি মনে করি আচ্ছা, এই ২ টা জায়গায় খুব ইমপ্রুভ করা দরকার। ওকে। এখন তুমি বললে যে হচ্ছে ইউটিউব থেকে ভিডিও বা প্লেলিস্ট এনে দেওয়া, আবার আবার বললে যে হচ্ছে যদি জেনারেটিভ এআই ভিডিও বা অডিও জেনারেট করুক, এরকম কিছু একটা বললা তো। দুইটা হ্যাঁ, দুই রকম কথা ছিল, তো তুমি যদি এই দুইটা একটু ঠিক করে বলতে চাচ্ছো, তুমি এটা কি মিন করতে চাচ্ছিলা? এখন একটা হচ্ছে যে ধরুন আমাদের YouTube এ বেস্ট ভিউ কাউন্ট করে সে যদি ওই টপিকের স্পেসিফিক ভিডিওটা আমাকে খুঁজে এনে দিতে পারে আমার টপিকটা হুম, হুম, ক্লিয়ার করার জন্য, এটা একটা বেস্ট ওয়ে। দ্বিতীয়ত আচ্ছা, হচ্ছে সে এতগুলো লেখা না লিখে মানে হুম, এতগুলো টেক্সট জেনারেট না করে সে যদি অডিও জেনারেট করতো হুম, তাহলে সেটা হচ্ছে আমার তো বুঝতে সুবিধা হতো। এবং একজন ব্লাইন্ড অথবা ব্লাইন্ড মানুষ থাকলে তাহলে তারও ইউজ করতে খুব ভালো হতো। এবং তার যদি এই হুম, ফিচারটা থাকতো যে সে মানে ভয়েস কমান্ড অনুযায়ী কাজ করতেছে তাহলে হুম, যারা ব্লাইন্ড আছে তাদের ক্ষেত্রে জিনিসটা হুম। আরো অনেক কার্যকরী হতো। এটা একটা ও পার্থক্য। আর আচ্ছা, ওকে হ্যাঁ, ওকে, হ্যাঁ আর হ্যাঁ। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর পিছনে হচ্ছে সে যদি এতগুলো টেক্সট না লিখে ওইটাকে বিভিন্ন ডায়াগ্রাম বা বিভিন্ন ফ্লো চার্ট দিয়ে বুঝাতে পারতো তাহলে তার জন্য হুম। ভালো হতো। তুমি এখানে ব্লাইন্ডদের জিনিসটাও আনছো, এটা খুবই ইউনিক একটা পার্ট ছিল। তো ব্লাইন্ডদের জন্য তুমি বলতেছো যে ওরা যেন অডিও পার্টটা আনতে পারে, মানে ওদের হ্যাঁ, অডিও পার্টটা রেসপন্সে। শুধু আনসারের ক্ষেত্রে না। সে যদি আমরা যে হুম, প্রম্পটটা নেই সেটা যদি সে হুম, ভয়েস কমান্ড দিয়ে ধরতে পারে হুম, তাহলে হচ্ছে তার জন্য ভালো হতো। মানে সে যদি ভয়েস কমান্ড অনুযায়ী কাজ করত। হুম, হুম, ওকে। এটা, ভাই এটা অনেক ইউনিক ছিল, এটা আমি এক্সপেক্ট করিনি। সো থ্যাংক ইউ এটার জন্য। আমাদের ইন্টারভিউ এখানে শেষ। ধন্যবাদ।